একদিন হইবে জয়, একদিন হবে জয়, সেই আশাতে করিছি আন্দোলন, মর্ণ করি নাই ভয়। সোনার কোচবিহার রাজ্যে ধন্যবাদ। দর সাদা সবাই দেখতে পাচ্ছেন সিধামান শিলাক উত্তরের রাজবংশী। আমরা পায়ে গেছি আমার সাথে একদিন ছিল জায়গা, একদিন ছিল জমিন, আজি নিজের জাগাত নিজের দেশত আমরা পরাধীন। সংগ্রাম করছিল কি এলো, তো সেই মানুষটাকে আজকে আমরা পায়ে গেছি। তো আজকে ইনার যে জীবনের সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনটা আজকে আমার দর্শকের সামনে তুলি ধরবো এক এক করিয়া। তো সবাই দেখতে থাকেন। তো শ্যামলদা, ধন্যবাদ। ধন্যবাদ। তো আজকে তোমাকে প্রথম প্রশ্নটা তোমাকে করছিলাম যে এই যে কি হলো একটা সশস্ত্র একটা সংগঠন, হ্যাঁ, সেই জায়গা এই মূল স্রোত থাকিয়া তোমরা যে সেই জায়গা গেলেন, সেটা কি মানসিকতা তোমার মধ্যে আসেন যে তোমরা সশস্ত্র সংগ্রাম তোমরা যাবেন এই জাতির বাদে, এই জাতি মাটির বাদে, মানে এতটা ত্যাগী যে তোমার মানসিকতাটা আসিল, সেটা কেমন করে আসিল, বা ওই জায়গার ফোর্স কেমন করে পেলেন, তোমার ওই জায়গার জয়যুক্ত হলেন কেমন করে, সেটা জানেন? এটা অ্যাকচুয়াল কি কোন মানুষের পরিস্থিতি, মানে সেই সময় পরিস্থিতিটাই আমাকে বাধ্য করাইছে কত মানে হাতত অস্ত্র নেওয়া। ঠিক আছে, কায় কেমন করি কিয়াং করি গেলুম, অস্ত্র হাত নিলুম। ঠিক আছে, সেইটা মানে কি কমুয়া সব থেকে বড় ব্যাপারটা হয়েছিল আমাদের যে জাতিটা, মানে এই যে জাতিটা আমার, ঠিক আছে, এটা তো বামফ্রন্ট পিরিয়ড ছিল। ঠিক আছে, বামফ্রন্ট পিরিয়ড ছিল, ওই বামফ্রন্ট মানে সেই সময় মানে আমার তো জমি জামা গুলা তো স্লিং করিয়া তো শেষে করে দিছে, আমার জাতির মেরুদণ্ডটা কিন্তু ভাঙি দিছে। ঠিক আছে, তারপর অত্যাচার, উমার এমন অত্যাচার, মানে আমরা যে একটা আলাদা জাতি, ঠিক আছে, আলাদা আমার কৃষ্টি কালচার আছে, মানে সেইটা আমরা কোনো মতেই মানিয়ে নিবার চাই না। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো আন্দোলনটা তো আমার গণতন্ত্র আন্দোলনে শুরু হয়েছিল। ঠিক আছে, কিন্তু যেটা সন্ত্রাস করেছে আর কি, বামপন্থ সরকার যেটা সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসটা মানে প্রোটেক্ট করা, মানে সন্ত্রাসটার এগেনস্ট, মানে আমার যে জাতি মাটির জাতির যে মাছিদের উপরে যে আমরা সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসটার বিরুদ্ধে। আর একটা ব্যাপার হচ্ছে আন্দোলন চলি লাগছিল, খেলা টুকটাক টুকটাক করে আন্দোলন হবা লাগছে, উজ্জাস আন্দোলন, উত্তরখণ্ড আন্দোলন, তারপর আবার আকসু আন্দোলন। ঠিক আছে, কিন্তু এই আন্দোলন আন্দোলনটা করি যাও, কিন্তু মানে প্রচন্ড ভাবে বাধা, প্রশাসনিক বাধা, তারপর হচ্ছে রাজনৈতিক ভাবে আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে আমার কোনো মিছিল মিটিং হাবি মানে যেটাই করি চাই আর কি, আমার আমরা পরিবার দেয় না। আর কি করলে প্রচার করা শুরু করলে, সেই গভর্নমেন্ট আছে, উমার পুলিশ আছে, সবকিছু আছে। ঠিক আছে, আমার জাতির তো কিছু নেই, তাই আমার জাতিটা বাঁচেবার যায়, কিন্তু আমরা ওই অস্ত্র হাতে নিচ্ছি, তাছাড়া আর কোনো উদ্দেশ্য না ছেলে, খালি জাতিটা বাঁচেবার যায়। মানে তোমরা তো পিএলও সদস্য ছিলে, মানে ব্যাপার হচ্ছে পিএলও সদস্য থাকার আগত তোমরা মানে এরকম যে উত্তরাখণ্ড, উচ্চাস, এপিপি এরকম কোন দলের সাথে যুক্ত ছিলেন, বা অন্য কোনো রাজনীতিক পিএলওর আগত তোমার অবস্থানটা খুব না? আসলে কোনো রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত ছিলাম না। ঠিক আছে, কিন্তু আকসুর সাথে একটু দুই একদিন গেছিলাম, আকসু মিটিংও গেছিলাম। তারপর এই তো মানে মিটিংও যাই না, এমন একটা ছিল আর কি, অ্যাক্টিভ ছিলুম না, কিন্তু মানে না অ্যাক্টিভ ছিলুম না সময় আন্দোলন। কিন্তু
আস্তে 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 মানে যেটে যাই ওই বাধা পাই তো, ঠিক আছে, ওই বাধাটা অতিক্রম করিবার জন্যেই কিন্তু আমরা অস্ত্র হাতন নেওয়া, ঠিক আছে। ওই আরেকটা কথা বলতে হচ্ছে, কোনো কিছুর তো একটা গুরু থাকে, কোনো কিছুর একটা গুরু থাকে বা কোনো কিছু একটা রাস্তা দেখাইয়া থাকে হয়তো। তোমরা যে কে মানে বলছে না, আসলে তোমার মুই কাউ নিয়ে গেল বা কাউ রাস্তা দেখে দিল বা তোমার গুরু এরকম কাউ সেটা তো তোমার আমার গুরু তো ওই যে আইকনিক লিডার না, সেটা জীবন সিং তোমার সাথে স্যারের। কি তোমার আগের থেকে পরিচয় ছিল না কোনো না, জায়গা কোনো মাধ্যমে পরিচয় হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, সেই কোনো মাধ্যমে পরিচয় হয়েছে, না আগতে পরিচয় আগতে পরিচয় হয়েছে, কেএলও যাওয়ার আগতে পরিচয় হয়েছে, ঠিক আছে। তারপর স্যারও পাওয়া হয়েছে, মুই নিজেই কইছে মুখে, স্যার উপায় নাই, ঠিক আছে, তোমরা যতই কন গণতন্ত্র ভাবে মনে হয় হবে না। তারপর স্যার কইছে চল, যদি তুই যেমন করি আন্দোলন করিস, জাতির তো আন্দোলন করবো তুই। কত সালে গেছিলেন? আমরা সবাই 2000 সালে। 2000 সালে ডাইরেক্ট ওই কোন জায়গাতে সেটা সেটা আমার ভুটান ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার এবং আমার ক্যাম্প ছিল, এগুলো ক্যাম্প ছিল। জানি এবার হচ্ছে তোমার এই যে একটা নিকনেম তারাশি, দারা সিং, এই তারাশি দারা সিং, তারা হ্যাঁ এই দারা সিং নামটা হ্যাঁ কাউ দিলে নাকি দিছে তোমরা- দিছে দিছে। হ্যাঁ, এইটা একটু ইতিহাসটা যদি একটু এবার শর্ট করে এটা হচ্ছে মানে শ্যামল দাস হুম। আকসু বা কেপিবি সাথেও যুক্ত, চাই এর করি, আন্দোলন করি, ঠিক আছে। তো যখন কেএলও জামু আর কি, মানে তোমার সেলা একটা ইয়ে ছিল, কেএলও যাওয়া মানে হচ্ছে একটা ছদ্ম নাম থাকিবে, ঠিক আছে তো? সেটা সকালে এটা সকারে ছিল, সকারে ছিল। আর মোর খুব ভাগ্য ভালো, মানে মুই যে ট্রেনিং মারি যাং আর কি, মানে মুখ কিন্তু স্যার জীবন সিংই নিয়ে গেছে, আচ্ছা, ঠিক আছে, একদম ক্যাম্প ক্যাম্প, মানে এই মানে জায়গাটা হচ্ছে শালকুমার আর কি, হ্যাঁ, ওই হ্যাঁ। শালকুমারত গেছে, ওটি থাকি একদম ডাইরেক্ট মুখ নিয়ে কিন্তু ভুটান গেছে সেই তোমাকে সময়। পিছনে মানে একজনকে নিয়ে গেছে না আরো? না না না, মুই একজনই ছিল, আর মোর সাথে জেলা আমরা ভুটান ক্যাম্পত উঠি আর কি, তখন ছিল টারজান নামে একজন ছিল, চারজন। নাই এটা মারা গেছে, ঠিক আছে। তারপর অন্তিম বড়ুয়া নামে একজন ছিল, এই তারপর শক্তি সিংহ, ঠিক আছে, উনি ছিলে। এই কয়েকজন মিলিয়ে আর কি আমরা ভুটান পাহাড়ত যাই, ঠিক আছে। আর মানে স্যার জীবন সিংহ ছিলে গোটে না, মানে সে একসাথেই গেছি, ঠিক আছে। আর এই মোট দারা সিং নামটা কিন্তু ওই জেলা আর কি কেএলওর মানে ট্রেনিং ও যাই আর কি, তো কুচবিহার থেকে ইয়ে গেছিলাম, শালকুমার গেছিলাম, শালকুমারটাই নিয়ে হ্যাঁ গেছে। শালকুমার থেকে ওটিকোনা রাত্রিবেলা দেখা হয়েছে, এবং দেখা হয়ে মানে চেহারা ছবি দেখছে, একটু লম্বা চড়া মোটা মোটা আছে আর কি, ঠিক আছে। কয় মনের কয় সাথে কয় মন তোর মিলছে। নাম কিন্তু এইটা হবে রে, ঠিক আছে, নামটা কিন্তু জীবন সিং সারেই দিছে আমার, ঠিক আছে। তোমরা ওটাই মানে গেলেন যে হুম। ওটাই তোমরা কয় নাম্বার ব্যাচ দিয়েছেন? মানে তোমার আগে থেকে ট্রেনিং হয়েছিল না তোমরা প্রথমবার? না না না, ট্রেনিং তো আমরা 4 নাম্বার ব্যাচ, 4 নাম্বার ব্যাচ। 4 নাম্বার ব্যাচ। তার আগত ট্রেনিং হয়েছে, থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, আচ্ছা, ফার্স্ট হয়েছে। এক একটা ব্যাচে তো কতগুলো লোক থাকে? আমার সময় ছিল আমরা প্রায় আমরা আমরা কেএলও চাংড়া ছিল হচ্ছে 66, মানে 66 জন আমরা কেএলও ছিল, আর আলফা বোধহয় ছিল হচ্ছে 28 জন। তোমরা একটা ব্যাচে কয়জন? আমরা 28 জন, তো 66 94 ছিল আমরা আলফা আর কেএলও মিলি। আচ্ছা, অ্যাকচুয়ালি ট্রেনিংটা আমার এটা আলফা একসাথে যৌথ যৌথ হবে, আলফা আর কেএলও ও, ট্রেনিংটা আচ্ছা। যৌথ হবে। আমি একটা কথা শুনছিলাম হুম যে সেই সময় ট্রেনিং হুম। তোমরা নাকি খুব কষ্ট করছিলেন, তার কারণ নাকি তোমার যে মানে শরীরটা অনেক বড়, তোমার পায়ের যে সাইজ হ্যাঁ মোর কিছে মোর এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে, বেশি মোর ঠ্যাংটা একটু মানে বড় আর কি, শরীরটা বড়, ঠিক আছে। মোর 11 নম্বর জুতা লাগে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 11 নম্বর জুতা, আর যে সময় আমরা মানে ইয়া ছিল তখন তো অত অনলাইনও ছিল না, আমরা
পড়াশোনা করছি, বড় হয়েছি, তখন অনলাইনও ছিল না। তাই মুই জেলা বাড়ি ছিল আর কি, বাবা মোর পুলিশে চাকরি করছিল, ঠিক আছে। তো ওই বাবা যদি জুতা কিনে নিয়ে যায়, বাবার শিলিগুড়ি পোস্টিং ছিল, তো বাবা মোক শিলিগুড়ি নিয়ে যাবে, শিলিগুড়ি নিয়ে যায় ওই 5-7টা দোকান খুঁজিয়া এক জোড়া জুতা পাচ্ছি আর কি, ঠিক আছে। যাই হোক, ওখানে গেছি, জুতা ছিল না, জুতা ছিল না, তা ট্রেনিং তো মারা লাগবে। হুম। আর পাহাড় তো, পাহাড় কাটি একটা ফিল্ড তৈরি করা হয়, ওটি কোনায় ট্রেনিংটা হয়। তো ওই ফিল্ডতে ট্রেনিং করছি, পাথর থাকে, তাতে কষ্ট মানে কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা অনুভব হয়নি এই জন্যে, তখন একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মোক আর্মস ট্রেনিংটা ভালোভাবে নেওয়া লাগবে। আর্মস ট্রেনিংটা কেন ভালোভাবে নেওয়া লাগবে, মুই যদি জাতির জন্য লড়িত যান, তাহলে মোকও শক্তপোক্ত হওয়া লাগবে, মোকও জানা লাগবে কৌশল গুলা। এই জন্য অত ইয়ে হয় নাই, কষ্ট হয়েছে। ট্রেনিংটা কি মানে সম্পূর্ণ ট্রেনিং খালি ট্রেনিং ঘরে কি জুতা খাস- পাওয়া গেল? না, জুতা পাওয়া যায় নাই, যেটা সত্যিকারের কথা, ঠিক আছে। স্যান্ডেল পিন দিয়ে বাদ বাকি আমার যে সতীর্থ গুলো ছেলে, হ্যাঁ। সবার জুতা ছেলে, মুই স্যান্ডেল পিন দিয়ে করছম, ঠিক ঠিক আছে। এটা ও না না, কি- লাস্টের দিকে বোধহয় জুতা, লাস্টের দিকে জুতা পাওয়া গেছিল, তবু কি আছে, জুতাটা শর্ট হয়ে যায়, তারপর জুতার আগালটা কাটি দেওয়া আছে, ওই মানে নগুল বিক্রি রয় আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে বুড়া নগুলটা জুতা থেকে বিড়ি রয় এবং তো দর্শকের ঘর তোমরা দেখিতে পাওয়া যাচ্ছেন যে একজন মানে যুবক, রাজবংশী যুবক, যার বাড়ির যার নিজের বাবা ছিল পুলিশ, হ্যাঁ, তো সেই জায়গা থেকে একজন বাড়ির যখন পুলিশ থেকে বাবা, তো সেই জায়গা থেকে কিন্তু এই জাতি মাটির জন্য সশস্ত্র সংগ্রাম মানে যাওয়ার গেলে কতটা দেশপ্রেম বা কতটা জাতি মাটির মানে ভালোবাসাটা লাগে, তাই কিন্তু যাওয়ার পরে, কারণ বাড়ির একজন বাবা পুলিশ। অ্যাকচুয়ালি কি, মুই ছোট থেকে প্রতিবাদ করতাম যে কোনো জিনিসের, ঠিক আছে, খুবই মানে খুব প্রতিবাদ করতাম, মানে অন্যায় দেখলে মুই প্রতিবাদ করিনি, অন্যায় দেখলে মুই প্রতিবাদ করিনি, ঠিক আছে। তো এই একটা মোর গুণ ছিল। আর প্রশ্ন হচ্ছে আর জাতির প্রতি একটা টান ছিল, মানে সেমন সুযোগ পাং নাই যে এটা যা সংগঠন করি, মোটা যা সংগঠন করি, নাই। হ্যাঁ, তবে একটা জিনিস তোমার কম, মুই মুই সনটা বোধহয় 93 93 কি 2 3 4 এরকম হবে আর কি, ঠিক না, তার আগত হবে, না না না, তোমার হ্যাঁ তার আগতে হবে। মুখ এই জাগরণটা, এই জাতির প্রতি ভালোবাসার জাগরণটা, ঠিক আছে, মোর এক বন্ধু, নাম হচ্ছে ইন্দ্রজিৎ, আমার কুচবিহারে বাড়ি ছিল, ঠিক আছে। উনি কিন্তু মোক এই মানে অনুপ্রেরণা দিছিল, ঠিক আছে, এটা। আর উনার সাথে তারপর কিন্তু 2-1টা জায়গার মুই মিটিংও তো গেছিলাম, ঠিক আছে। আর সেই সময় কিন্তু মুই একজনের লাগাল পাইছিলাম, যা যে আমরা অনন্ত মহারাজ কই আর কি, মুই কিন্তু পাইছিলাম, ঠিক আছে। আর ওই একটা মিটিং ছিল, প্রথম মিটিং ছিল ওই উনার বাড়ি, যেটা মহারাজ বাড়ি, গোসানি বাড়ি ছিল, ওটি কোনা কিন্তু উনি গিয়েছিলেন, ঠিক আছে। এই মানে এমন করি করি মানে এই মিটিং ওই মিটিং একটু একটু অল্প অল্প যায় 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 ঘুরিয়ে ঘুরি গিয়া, ঠিক আছে। আচ্ছা, ভুটান ক্যাম্পের যে ট্রেনিং হুম। চলাকালীন হ্যাঁ। ক্লাস আউটটা কবে হলো? 2003-এ। 2003-এ। হুম। তখনও কি তোমরা ওটুকুনাই ছিলেন? হ্যাঁ, ট্রেনিং পুরো না ট্রেনিং ক্যাম্প না, ট্রেনিং তো আমার 3 মাসের ট্রেনিং হয়, ঠিক আছে। 3 মাসের ট্রেনিং এর পরে যার যার পোস্টিং হয় আর কি, যেমন একটা এই একটা ক্যাম্প আছে, ওই একটা ক্যাম্প আছে, ইনে এই জায়গা যাবে, উনি এই জায়গা যাবে, মানে মানে অনেক কয়টা ক্যাম্প যা যা যা। তোমরা তখনও ওই ভুটানোতে, আমরা ভুটানোতে, ওই 2000 সাল থেকে 2003 পর্যন্ত ভুটানোতে তখনই হয়েছে ক্লাস আউট। ক্লাস আউট মানে তোমরা একদম সরাসরি ওই জায়গাটা একদম, হ্যাঁ, ওই স্পটতে ধরা পড়ে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমার সাথে, তবে একটা জিনিস কম আর কি, এটা মই খুলি কম, জনগণ জানে কি জানে না, আমার জাতি জানে কি জানে না, আমার বাসেবার যায় টম নিজের বন্দুক ফেলে দিছে, টম, আমার টম অধিকারী, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইনে নাহলে হয়তো আমাক গুলি করে মারি দিলে হয়, ঠিক আছে। তো ওই জায়গাটা মানে আমাক সেভ করি যায় উনি ইয়ে করছে, ওই ধরা দিছে। ধরা দিছিল,
নিজে টমদাও ওই সময় ও হ্যাঁ একসাথে 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 আচ্ছা আচ্ছা কিন্তু এটা একটা মানে আমরা পরে উনি কছিলাম যে তুই কেন এমন করলু, এটা সত্যিকারের কথা। উনি বলছে তোমরাই যদি নারায়ণ মুই বাঁচি যায় আর কি হবে। ওই সময় তোমার হাতে অস্ত্র ছিল না? না, আমার হাতে অস্ত্র ছিল, অস্ত্র আরে অলরেডি সামনে সামনে আর কি। অস্ত্র ছিল আমার হাতে, ঠিক আছে তো। ওরা তো অতর্কিতে ওমরা তো অতর্কিত খেয়ে নিছে না, আমরা জানি না অ্যাকচুয়ালি উমার সাথে তো একটা ভালো মানে উপর লেভেল কি ছিল জানাও না, ঠিক আছে। তা আমরা যতবার পাচ্ছি আর কি উমার সাথে তো ভালোই সম্পর্ক ছিল, কোনোদিনও ক্রিয়া ছিল না। কিন্তু ঠিক ওই সময় স্যার জীবন সিংহ ওই জায়গা ছিল না না ছিল না, এটা বাস্তব ছিল না, ঠিক আছে। ওই সময় যেগুলা আমরা ছিলাম ওটাই ধরা পড়ছি, জীবন সাথ ছিল না। তোমরা যে ওটা ট্রেনিংটা করলেন এতদিন ছিল, সব থেকে তোমার মানে এই যে এটা থাকে একটা মূল স্রোত থেকে যায় জঙ্গল ট্রেনিং, মানে ভয় লাগে না কোনোদিন? সব থেকে ভয় কোন দিন লাগছে তোমার? ভয় কোনোদিনও লাগে নাই, কোনোদিনও লাগে? কোনোদিনও লাগে নাই। এই যে অনেক চ্যাংড়া আসে, আমরাও আসি, ওদের মানে অ্যাকচুয়ালি আমার অনেক চ্যাংড়া মারা গেছে, এম্বুসে পড়ি মারা গেছে, আর্মির এম্বুসে পড়ি মারা গেছে। সেটা হচ্ছে খাদ্য সংগ্রহ করার জন্য, আচ্ছা আচ্ছা ঠিক আছে তো। ওই খাদ্য সংগ্রহ করার জন্য আর রাত্রিবেলা আইসা হয়, ওই আসিয়া খাবার নিয়ে যাওয়ার সময় ওই যেদিন এম্বুজত পড়ি সামনাসামনি না উমরা এম্বুজটা কি হয়, এটা লুকি রয়, উমরা একটা ভালো জায়গা লুকি রয়, অলরেডি ঘাতপাতি বসে থাকে উমরা, ঠিক আছে তো। ওই সময় অনেক চ্যাংড়া মারা গেছে, ঠিক আছে তো। দুঃখ লাগছে, হয়তো একসাথে গেছি আমরা, বাঁচিয়ে আসলে মনে হয় মরি গেল। আচ্ছা দাদা, ব্যাপার হচ্ছে একটা কথা, যে যে তোমরা কেলো জয়েন করলেন, ক্লাস আউট হল বা সবকিছুই হল, তোমার সতীর্থ অনেকে জীবনদান দিলে, শহীদ হয়ে গেলে, বা তোমরা কোনো ক্রমে ফিরিয়ে এসলেন, কম অধিকারী নিজের স্যাক্রিফাইস করলে তোমার জন্য অস্ত্র তুলে দিয়া। তো সবকিছুর মধ্যে এমন কোনো মানে ঘটনা বা কাহিনী বা কোনো দিন তোমার মনে পড়ে কি, যেটা সেটা সুখের হোক দুঃখের হোক বা আনন্দের হোক, এটা স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় কাহিনী বা ঘটনা বা দিন মানে বলা যাবে না। কোনটা মানে জেল জীবন নাকি ক্যাম্পের জীবন? আছে আছে, মানে সেটা হচ্ছে 2002 এর ঘটনা, ঠিক আছে। 2002 এর ঘটনা, বর্ষাকাল, সবাই আছি আমরা ক্যাম্প। সেই সময় আমার স্যারও ছিল, জীবন সিংহ স্যারও ছিল, হর্ষবর্ধন স্যারও ছিল, ঠিক আছে। তো একটা অভাব পড়ে গেল আমার, অভাবটা পড়ে গেছে খাদ্যের সমস্যা, খাদ্যের একটা সমস্যা পড়ছে আমার। মানে ওইটা হচ্ছে কেলোর ইতিহাসে মনে হয় এত দুর্দিন কোনোদিন টাকার অভাব ছিল না, কিন্তু মানে খাওয়ার পৌঁছানোর অভাব ছিল। তো সেইটা মানে অ্যাকচুয়ালি ওই রায়ডাক নদী থেকেই এই মোটামুটি ঘন্টা দুয়েক গেলেই আমার ক্যাম্প ছিল। ভুটানের ভিতরেতে বর্ষাটা শুরু হয়ে গেছিল, গভীর জঙ্গল ছিল, বর্ষাটা শুরু হয়ে গেছিল, আর আমার ক্যাম্প চাল নাই। বর্ষাকাল, এই বর্ষা দুই মাস, প্রায় 2 মাস চাল নেই। মানে চাল কেমন নাই কলে, মানে একটা মানুষ খাবার গেলে অন্তত 300 গ্রাম 350 গ্রাম চাল তো লাগে খাবার, তাই তো লাগে তো। বাড়ির যদি খাই, কাও বেশি খায়, কিন্তু মিনিমাম 350 গ্রাম 300 গ্রাম 350 গ্রাম চালের ভাত কিন্তু লাগে। তাতে আমরা এক বেলার জন্য, ঠিক আছে তো। তাতে আমরা হিসেব করে দেখলাম, আর যাই আমার সিনিয়র ছেলে সারগর ছেলে, তো উনার জানা আছে যে বর্ষার সময় একটা ক্রাইসিস হয়, তো মানে এত ক্রাইসিস হবে এটা সারগরও ভাবে নাই, ঠিক আছে। তো ক্রাইসিস হয় এটা উনারাও জানে, 2 দিন 4 দিন 5 দিন ক্রাইসিস হয়, কিন্তু আমার ক্রাইসিসটা প্রায় 2 মাস চলে গেছিল। তো মানে প্রথমে হিসাব করলে দেখে তো চাল কতলা আছে, তা যেহেতু এই পরিস্থিতি মানে একটা খুব খারাপ পরিস্থিতি আসে গেছে, খাদ্য সংকট আসে গেছে, ঠিক আছে, খাদ্য নাই, মেডিসিন নাই, ঠিক আছে। তখন
এক মাসের একটা হিসাব করা হলো যে এতজন লোক আছে, এক মাসে আমার কত চাল লাগবে। তো এক মাসে আমার, ধরো এক মাসে আমার 1 মণ চাল লাগবে, ধর সে আর কি, ঠিক আছে। তো ওই হিসাব করি আমার প্রত্যেক জনের ভাগত 50 গ্রাম করে চাল ভাগ করে, 50 গ্রাম করে চাল, মানে 24 ঘন্টায়, সারাদিনে 24 ঘন্টার জন্য 50 গ্রাম চাল পড়ে। তাহলে 50 গ্রাম চাল পড়ে, তাই 50 গ্রাম চালে তো পেট ভরবে না। কি করা যায়? এটা এক মাসের হিসাব। কি করা যায়? তো কি করা যায়? চলা লাগবে। ঠিক আছে, চলা লাগবে, চলি, কোনো ব্যাপার নয়। তাতে কার কি মতামত? সবাই একটা কথা বলে, স্যার বাড়ি থেকে তো বেরিয়ে আসছি জাতি মাটির জন্য, ঠিক আছে। তো মুই না খায়া মরলেও কি, আর মুই গুলি খেয়া মরলেও কি, মুই তো বিরেছন কি, শহীদ হওয়ার জন্য বিরেছন, ঠিক আছে। মুই এটি মরিম, তোমরা শহীদ ডিক্লেয়ার করবেন, এটাই মুই খুশি। কয় না, এটা তো না, খায়া তো বাঁচা লাগবে, আমার তো এটি কোনা যদি আমরা বাঁচি, তাহলেই কিন্তু আমরা যা আন্দোলন আর লড়াই করি পাবো, তাছাড়া কিন্তু হবে না। তাহলে উপায় কি? উপায় ভাবি কি, তাহলে আরো চিন্তা করো, এমন করি যদি আরো যায়। ঠিক আছে, দেখা যাক না, চলি। এই মোটামুটি তখন কি হল, অনেক কেনা বলা, ওই কোনো ব্যাপার নয়, 50 গ্রাম করে পামু তো, যথেষ্ট। যথেষ্ট কি যথেষ্ট? 50 গ্রাম চাল যথেষ্ট? কই যথেষ্ট কেন করি যথেষ্ট? হবে ভালা। কুমারগ্রাম বাড়ি বড়ুয়াদা, ঠিক আছে, ললিত বড়ুয়াদা আছে, ঠিক আছে। মনে কর ধর মোর নাম দাস, কোনো ব্যাপার নয়, কত খামু ওলায়, পেট ভরে খামু, চিন্তা নাই। কি পেট ভরে খামু, কি খামু? চল না, হবে ভালা। সবাই মিলে যাই, চলো, কি হবে ভালা। তখন শুরু করলাম কচু খোঁজা, কচুর গাছ, কচুর গাছ খোঁজা শুরু করলো। ওই বনুয়া কচু, মানে মুড়া করে পাবো, ইয়াগুলা গাছগুলা, গাছ মুড়া টুড়ে যা পাইলাম আর কি। কলার গাছ, ফরেস্ট কিন্তু প্রচন্ড কলা গাছ, কলা খাওয়া যায় না, মানে কলাগুলা বান্দর খাবার চায় না, কলার ভিতরের ইয়াটা। তো ওগুলো নিয়ে আসি, লেখছি সিদ্ধ করি, 50 গ্রাম চাল, ঠিক আছে। 50 গ্রাম চালের ভাত আর হচ্ছে সবজি, ঠিক আছে। তো আরো সুস্বাস্থ্য ব্যাপার। তারপর এই জাতিটা প্রতিষ্ঠিত করা। সেটা কেমন করে প্রতিষ্ঠিত করবে? সশস্ত্র সংগ্রাম করি, সশস্ত্র সংগ্রাম করি। সেই সময় এলা অনেকে অনেক রকম কথা কয়, অনেকে ফেসবুকে পোস্ট করে যে কে লোকানে অস্ত্র ধরছে, বা জীবন সিং স্যার কেন চলি আসিল, ঠিক আছে। তো অনেকে অনেক রকম কথা কয়, কিন্তু সেই সময় যে সিচুয়েশনটা ছিল, সেই সময় কে যেটা করেছে ওইটা রাইট, মানে ওইটা জাতির জন্য অনেক উপকার হয়েছে। আজকে যদি ওই আন্দোলনটা না হলে হয়, হয়তো আমার জাতি আরো 50 বছর পিছিয়ে গেলে, ঠিক আছে। আমরা কি পাচ্ছি কি পাই নাই আমরা বুঝি লাগছি। আজকে নিউ জেনারেশন যেটা আন্দোলন করে লাগছে, অনেকে অনেক আন্দোলন করে লাগছে, ঠিক আছে। এই নিউ জেনারেশন তোমরা জানে না যে আজ থেকে 25 বছর আগত, 30 বছর আগত আমার জাতিটার কি পরিস্থিতি ছিল। মানে তোমরা কোয়ার চাওয়া হচ্ছেন যে সেই সময় জাতিটার একটা মানে এমন পরিস্থিতি ছিল, ওটা ছাড়া উপায় ছিল না, ওয়ালত পিঠ ঠিক গেছে। মানে গণতান্ত্রিক ভাবেও সেটা না, সম্ভব না। গণতন্ত্রের আন্দোলন করলেও পুলিশ ধরি লাগছে, পুলিশ জেলে ঢুকিয়ে দেওয়া লাগছে। আর আমার সেই সময়টায় মানে একটা কেস বেল নেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা কেস। আর আরেকটা সত্যিকারের কথা কই, ঠিক আছে। তো আমার জাতির মানছি না, মানে যাই একটু ডেভেলপ হয়েছে, যাই একটু শিক্ষিত হয়েছে, যার নলেজ আছে, অনেক কিছু নলেজ আছে, আইন সম্বন্ধে নলেজ আছে, উমরা সেই সময় কিন্তু যদি আমাকে একটু হাতটা বাড়িয়ে দিলে হয়, একটু যদি সহযোগিতা করলে হয়, আজকে যেমন আমার জাতির মানে নিউ জেনারেশনটা যেমন করিয়া একজন আরেকজনের সহযোগিতা করে, সেমন সেই সময় যদি করলে হয়, তাহলে হয়তো জাতিটা আরো অনেক আগে গেলে হয়, ঠিক আছে। এটা একদম তোমার তো কি এলো যাওয়া, ট্রেনিং এর বিষয়ে জানলাম,
জানলাম তোমার ওটা তোমার থাকিয়ে তোমার স্মরণীয় দিনগুলা হ্যাঁ এবং সিলিন্ডার কি হবে অপারেশন ফ্ল্যাশ আউটের ব্যাপারে হ্যাঁ। জানলাম। তারপরে নেক্সট এর দিকে যাই, যেমন তোমরা ওটা থাকিয়ে মানে তোমার ধরা পড়লো আর্মি ধরা বললে। ইন্ডিয়ান আর্মি আর হচ্ছে ভুটান আর্মি, ভুটান তোমরা আর্মি। কম্বাইন অপারেশন করছিল, ফ্লাশ যৌথ অপারেশন করছে, যৌথভাবে অপারেশন করছে, সেটি আমরা ধরা পড়ছি। ধরা পড়িয়া আমাকে প্রায় 15 দিন আন্ডারগ্রাউন্ড রাখিছে, ঠিক আছে। আমরা যে বাঁচিয়ার সময় এটা কিন্তু আমার কারো আশা ছিল না। ধরা পড়ার পরে ধরা পড়ার পরে আমরা জানি যে আমাকে গুলি করে মারবেই, এনকাউন্টার। এনকাউন্টার করবেই, ঠিক আছে। তো যাই হোক, আমার 2004-এর 1 তারিখ, আচ্ছা এই যে এক তোমরা যে তারিখ, ধরা পড়লে, এটা কম ধরা পড়লেন, এই 2000 যে ধরা পড়ার পরে তোমার উপর নেতৃত্ব গভর্নমেন্টের সাথে কোনো রকম নেগোসিয়েট করে না, যাতে চ্যাংড়া বাংলা গুলা সঠিক থাকে, তারা যাতে বাড়িয়ে শিবের পায়। এই যে তোমরা যে এই যে আতঙ্কটার কথা বললেন, হুম। যে হয়তো আমরা ভাবছি যে ধরা পড়ার পর যে 15 দিন আন্ডারগ্রাউন্ড রাখেন, হুম। এই তোমার মনে একটা আতঙ্ক আসছে যে আমরা হয়তো আর বাড়ি আসি পাবো না বা জীবিত না, থাকবো না। আতঙ্ক নয়, যেরকম মানে তোমরা যেটা কবা শান্তি চাওয়া আর গেছে, কি এটা আর কি। না আতঙ্ক নয়, আমার একটা ইয়ে আসছিল, মানে এইটা কেন আমাকে ধারণা মারিবেই, আছে। আমার মনে ধারণা একটা আসছিল, ধারণা আছে। আতঙ্ক না। আমরা তো অ্যাকচুয়াল কি, আমরা জানি মরমুই, কিন্তু আমার উদ্দেশ্যটা কি ছিল, আশাটা কি ছিল, যে লড়িয়া মরমু, হ্যাঁ নিজ ভূমির যে মরমু, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যাই হোক, ঘটিছে মরমু ওইটাই ওইটা। বলা যে আচ্ছা, যে তোমার উপর নেতৃত্ব গভর্নমেন্টের সাথে কোনো রকম নেগোসিয়েট করে নাই যে আমার এতগুলা আমার নিশ্চয়ই ছেলেরা করছে, ধরা পড়ছে নিশ্চয়ই বা করছে, নালে মারা আমরা, গেছে তো। নালে আমরা জীবিত ফিরলাম কেন করি? যদি এখন সবকিছু তো আর ফ্ল্যাশ করা যায় না। এটা খুব সুন্দর উত্তর। হ্যাঁ, খুব নিশ্চয়ই সুন্দর। করছে, নালে ফিরে আসছে কেন করি? এইটা কিন্তু বিশাল ব্যাপার। হয়তো আমার উপর নেতৃত্ব কায় কেমন করি কি করছে উমা আমাকে কোনদিনও কয় নাই, ঠিক আছে। তো আর আমারও জানার, প্রশ্ন করার কোনো প্রশ্নই নাই এদিকে না। মুই জিজ্ঞাসা করি যে তোমরা কি করছেন, না করছে, নালে আমরা এতগুলা চেহারা কেন করে ফিরে আসলাম জীবিত, নাহলে তো আমাকে মারি দিলে হয়। আচ্ছা তোমার এই আগমনের মানে ইতিহাসটা একটু শুনি। তো ভুটান থেকে আমার ইন্ডিয়ার হ্যান্ড ওভার করলে, ওটা জানুয়ারি 1 তারিখ 2004-এ। ওরা কি আর্মির গাড়িতে আর্মি নিয়ে এসেছিল? না না, ওটি থেকে তো আমার তো চোখ বান্ধা, ঠিক আছে। তো বান্দা ছিল। চোখ বান্ধা, আমাকে যেটা ওরা রাখছিল, আন্ডারগ্রাউন্ড করে রাখছিল, ওটি থেকে মোটামুটি ঘন্টা 1.5 কি 2 আমাকে গাড়ি করে নিয়ে আসেন, সেটা ভুটান আর্মি ছিল। নিয়ে আসার পর একটা ঘন্টা রাখেন, তারপর হেলিকপ্টার আসেন, হেলিকপ্টার আমাকে হেলিকপ্টার নিয়ে আর্মি ক্যাম্পও রাখিছে। পরে শুনছি যে এটা বিন্যাগুড়ি আর্মি ক্যাম্প। ও হেডকোয়ার্টার। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমরা তখন তো জানি না। ওদি থেকে ইয়া করার পর জেলো, মানে পুলিশের হাতে হ্যান্ড ওভার করি, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট হ্যান্ড ওভার করি। যাই হোক, স্টেট গভর্নমেন্ট হ্যান্ড ওভার করার পর রিমান্ডে থাকলাম, অনেকদিন থাকলাম। তারপর জেল যাত্রা, জেলটা মোটামুটি খাটা হইল আর কি, জেল জীবনটা ভালোই গেল। জেল জীবনটা মুই 6 বছর খাটছিলাম, একদম পাক্কা 6 তোমার বছর। কি সবাইকে একসাথে রাখছিল না ভাগ ভাগ না না, করে? একসাথেই ছিলাম, সবাই একসাথে একসাথেই কোন ছিলাম। জেলে ছিলেন? আমরা ছিলাম জলপাইগুড়ি সেন্ট্রাল কারেকশনাল হোম। আচ্ছা। আচ্ছা এই যে জেলত থাকাকালীন, যেমন এই যে 2005-এ যখন বংশীবদন রাজবন্দী। রাজবন্দি একটা ইয়ে পাইছে, উপাধি পাইছে বা আলাদা ধরনের স্পেশাল একটা ট্রিটমেন্ট পাইছে। হ্যাঁ। তোমার ক্ষেত্রে কি সেরকম আমরাও পাইছি। একটা গল্প মনে পড়লে যে তোমরা এর আগে একবার কইছিলে যে তোমার বাবা পুলিশ ছিল। আচ্ছা আচ্ছা। তো এই পুলিশের ফ্যামিলি থেকে মানে পুলিশের পরিবার থেকে হ্যাঁ। তার একটা মানে তার ছেলে হ্যাঁ। বা তার বেটা হ্যাঁ। মানে একটা সশস্ত্র আন্দোলনত গেলে হ্যাঁ। মানে সশস্ত্র আন্দোলন তো দেশদ্রোহী। হ্যাঁ। তো এই জিনিসটা মানে সমাজ তো ওইভাবেই প্রতিক্রিয়া মনে হয় তোমার বাবার দিছে। তোমার বাবার বা মানে তোমার বাবার মানে অভিমতটা কি ছিল যে বেটা সশস্ত্র আন্দোলন দিয়েছে, ওই পুলিশ ডিপার্টমেন্টে যখন তোমার বাবারও তো উচ্চ পদস্থ কর্মচারী আছে, তার চাকরি জীবনে কোনো সমস্যা বা সমাজে যে প্রভাবটা এটা একটু যদি কোন তোমার বাবা Actually এটা কি? কি মনে করছে? মুই কেলো জয়েন করার পর মোর বাবার উপরা যে মানসিক অত্যাচার হয়েছে, তার জন্য বাবা বেশি দিন বাঁচে নাই আর, ঠিক আছে। মানে বাচ্চে মানে ইয়া হয়েছিল, চাকরি থাকাকালীনই মারা গেছে? না না, চাকরি রিটায়ার করার পরেই মারা গেছে, ঠিক আছে। আর
বাড়ির তো প্রচন্ড অত্যাচার হয়েছিল, বাড়ির প্রচন্ড অত্যাচার হয়েছিল। মোর দুইটা বোন ছিল, একটা ছোট ভাই ছিল। মানে উমরা উপলব্ধি করছে যে অত্যাচারটা কি জিনিস, কি জিনিস, কি লেভেল যেতে পারে, ঠিক আছে। আর যাই কেলো ছিল না, তা অনেকেরই হয়েছে, কিন্তু আমার কেলোলার বাড়ির যা অত্যাচারটা হয়েছে একমাত্র কেলো গুলো গোয়ার পাবে, আর কেলোর ফ্যামিলিটা গোয়ার পাবে, ঠিক আছে, যে কি অত্যাচার। ফ্যামিলিতে কত পাশক পাইছেন মানে ফ্যামিলি মুই গর্ব করো, মোর মা মোর জন্য গর্ব করে। মুই যেদিন কেলো যুক্ত হম, যেদিন বাড়ি থেকে বিদায় নাং, মুই মুই মাঠ ঠাঙত প্রণাম করে দিয়ে গেছিলাম। মা করছে তুই যা, তুই কর, আন্দোলন কর, জাতি মাটির আন্দোলন কর। মানে কমপক্ষে বাড়ির কাম না জানলো মা জানে, না কয়ে মা কয়া গেছেন মুই, আর বাড়ির কাপড় আর কাউকে কম নাই। এবং মা মোক আশীর্বাদ করছে, ঠিক আছে তো, মা আশীর্বাদ করছে যা তুই জাতি মাটি আন্দোলন কর। দাদা এটা মোর বিশাল দীর্ঘ সশস্ত্র আন্দোলন থাকে, হুম। এই অভিজ্ঞতার থাকে, তোমরা এই জাতিবাদীর যে যুবক গুলা, হ্যাঁ। সেই যুবক তোমরা কি বার্তা দিবে চান যে আন্দোলন গুলো হবে? কি বার্তা দেন, বার্তা আমি একটাই দিবার চান, ঠিক আছে তো, আন্দোলন কই যাওয়া লাগবে। মানে আজকেই আমার সব লাগে, এই মানসিকতা যেন কারো না থাকে। আন্দোলন দীর্ঘ আন্দোলন দীর্ঘস্থায়ী হবে, ঠিক আছে তো, হওয়ার পারি না, কালকেও হওয়ার পারে, কিন্তু আমাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া লাগবে যে আন্দোলনটা আমাকে চালে যাওয়া লাগবে। আর একটা তোমার কম নই, ঠিক আছে তো, একজন খুঁটি লাগে আন্দোলন ধরে রাখার জন্য, একজন খুঁটি লাগে, সেটা তো, সেটা তোমরা হওয়ার পান, ঠিক আছে তো। তাহলে কি হবে, আন্দোলনটা চলে থাকবে। আর একটা বিষয়, এইটা না, এটা লাস্টে বার্তাটা লাস্টে এখানে মুই একটা কথা পাচ্ছি, সেটা হলে যে এই যে তোমরা চলে আসলে জেল থেকে ছাড়া পানি, এরপরে জীবন সিং তোমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি? করছে যাবার কি ছিল না, বা তোমার মন চায় আরো ফিরে যান? হ্যাঁ, ইচ্ছা ছিল যাওয়ার, অস্বীকার করে না, ফ্যামিলির মুখ দেখিয়ে। মানে তোমরা কি ফ্যামিলির মুখ, তাহলে পরে তোমরা কি আসিয়ে বিয়ে করছেন? আসিয়া ও আসিয়ার পরে মানে বাবা মা ছিল তখনও? বাবা মা ছিল, ঠিক আছে তো, বাবা মা কি ছিল, মানে ওই যে দিনগুলা বাবা যেটা টর্চার হয়েছে আর কি মানসিক ভাবে, ঠিক আছে, তো বাবার ব্রেনটা ঠিক মতো কাজ করে না। বাড়ির বোন ছিল একটা, বিয়ে দিবার লাগে, ভাইও ছোট। মানে মুই কিন্তু জেল থেকে জেলা বিরান, মুই মানে ডিটারমাইন হয়ে বিরাইছ, মুই বাড়ির কয়দিন থাকার পর মুই আরো আন্দোলন যুক্ত হইব। মুই যে সংগঠনের লোক ওই সংগঠনে যাই, ঠিক আছে তো। কিন্তু মানে বাড়ির ফ্যামিলি দেখিয়ে আর কি আর সাহসটা করার নাই। তখন কি আসতে গেলে মানে সারা পাওয়ার পরে বাবা মা বিয়ে দিয়ে দিল? না না, বাবা মা অনেক ওটা আসার পরও 1 বছর পরে বিয়ে করছো। কেন যাই হোক, মুই না হয় ডাল ভাত খাই, ঠিক আছে, ডাল ভাত নুন ভাত যাই খাও, কমপক্ষে বুঝি পাইছে যে ছেলে যাবার চায়, যেটা আরো বলি যাওয়ার চায় না, বাবা মা হেমদ একটা শিকল, না 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 এমন কিছু না, এমন কিছু না, ঠিক আছে। মানে মুই করছিলাম যেহেতু পরে মানে ডিসিশন নিয়ে নিলাম যে না মুই আর মানে আগের পথ ফিরে যাইম না, ঠিক আছে। এমনি গণতন্ত্র আন্দোলন যদি পরিবার লাগে করি, ঠিক আছে, গণতন্ত্র ভাবে করি, যেহেতু যাইম না, তাহলে মোক কি মোর সংসার করার প্রয়োজন, বয়স হয়ে গেছিল, মোক একটা সংসার করা লাগবে, ঠিক আছে। এই জন্য আমি বিয়ে করবো, কারণ জীবনে বাঁচিবার গেলে একজন প্রয়োজন আছে, ঠিক আছে। আর লেটে করছি এই জন্যই, কেন খাওয়া দাওয়ার ব্যাপার আছে, একটা খাওয়া লাগবে তো, ঠিক আছে না, মুই না খাওয়ার হলো মানে বলুন না, নুন ভাত মুই খাওয়ালো, যাই আসবে তাকে তো খোয়া লাগবে। সংক্ষেপে তোমারটা জানাচ্ছি, আচ্ছা, যে স্যার জীবন সিংহ আসার পর, বর্তমান তো সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে আছে,
সেটার আগে আমরা একটা যে গণতান্ত্রিক একটা আন্দোলন পরিবেশনের সংগঠন মানে যে পিএইচডিসি, হুম যেটা কেএলওর শান্তি চুক্তি, হুম হ্যাঁ, হুম আর এই সাধারণ মানুষের যে আমার দাবি দাবাগুলা, হুম। জীবন সিং, সে জীবন সিং কেমন করি করিছে কেএসডিসি গঠন করিছে এটা আমি জানি না, বা আর একটা কেএসডিসি ভাঙি আর একটা গঠন হল, কেএসডিসি ডি গঠন হল। যে গঠনের সময় মুই বঙাইগাঁও একটা মিটিং হয়েছিল, তা মুই মোবাইলত কিন্তু টোটালটাই ফলো করম, মুই কায় কি কয় না কয় ফলো করম মুই। তো ওটি কোনা জীবন সিংহ স্যার জীবন সিংহর বিরুদ্ধে যেগুলো কথা কইছে আর কি, ঠিক আছে তো, মুই ব্যক্তিগত ভাবে কবা লাগছম, ঠিক আছে তো, এটা আমার উচিত হয় না। ঠিক আছে, তোমরা আলাদা সংগঠন করছেন হবার পারে, বিরুদ্ধে কথা বলা। বিরুদ্ধে, ঠিক আছে তো, ওই লোকটার প্রতিদান, ঠিক আছে তো, মুই কার, ঠিক আছে তো, এই জাতি দিবার হবে না, এই জাতি দিবার হবে না। আমরা জানি তো জীবন সিং কি। পিএইচডিসি যে গঠন হয়, পিএইচডিসি মানে ডাক্তার না? হ্যাঁ দেখাচ্ছিল, এই রাজু ভাই আসছিল, তার মোট তো আগের সবাই আছে, ঠিক আছে তো, পিএইচডিসি গঠনের পরে আসছিল, ঠিক আছে, অনেকে আসছিল, অনেকে আসছিল, মিল্টন মামা ফোন করছে, মুই এটি থেকে কবা লাগছম আন্দোলন চালে যাও, ঠিক আছে। আর একটা ইংরেজিতে একটা সেন্টেন্স আছে যে টাইম উইল স্পিক, ঠিক আছে তো, সময়ে কথা কবে, ঠিক আজকে হয়তো এটি কোনা বসে কবা লাগছম, কালকে হয়তো একসাথে আন্দোলন করে দিও পাই। তো ব্যাপার হচ্ছে আরেকটা কথা আমার মনে পড়ে গেলে, সেটা হচ্ছে আহ বামফ্রন্টের আমলে তোমরা ধরা পড়লে, ধরা পড়ার পরে জেল খাটিলে, হুম। টিএমসি গভর্নমেন্ট আসার পর, মানে রাজ্যের ক্ষমতা পালাবদল হওয়ার পর, তোমার যতগুলো কি এলো ক্যাডার ছিল, হুম। সবাইকে কিন্তু নিঃশর্ত মুক্তি দিয়ে দিচ্ছে। না না, নিঃস্বার্থ মুক্তি দেয় না, এটা ভুল। যাই হোক, আমরা তোমার মুক্তিটা না না না, মুই কবা লাগছম মানে মোর প্রশ্নটা শেষ করে দাও, তোমরা কও, মানে মানে তোমাকে মুক্তি দিবে, হুম, এবারে সে কি কন্ডিশনে দিছে সেটা তোমরা ভালো কভার পাবে, ইনক্লুডিং গিটারের যতগুলো ছিল সবাইকে। এবং তারপরে হুম। কি হলো, যতগুলো ক্যাডার ছিল হুম। সবাইকে কিন্তু ওই হোমগার্ডে চাকরির একটা অফারও করছে এবং দিছেও, হুম, অনেকে দিছে। করেও। পরে হ্যাঁ। তো সেই সরকারও তোমরা সরকারের সম্বন্ধে, যেহেতু বর্তমানে ওই সরকার নাই, তো সেই সরকারের বিগত সরকারের তোমরা কি করবে? দেখো, আমার আমরা কিন্তু জেলও ফাইট করে বেরিয়েছি, এমন ফাইট করে বেরিয়েছি, আমার কেস এলাও চলছে, কি জেলাও তো এলাও চলছে কেস, ঠিক আছে, কিছু কেস আছে এলাও আমরা হাজিরা দিই, ঠিক আছে। আর আমরা আমার মানে ট্রায়ালটা স্পিডি করার জন্য আমরা কিন্তু জেলত ওইগুলো 10-11 বার আমরা হাঙ্গার স্ট্রাইক করছি, অনশন করছি। আর লাস্ট আমরা কিন্তু যে হাঙ্গার স্ট্রাইক করছি 42 ডেজ করছি, 42 দিন করছি আমরা। 42 দিন করার পরেই, মানে সেই সময় কি ছিল, যে কোর্টের আমার বিচার চলছিল সেই কোর্টে জজ ছিল না, ঠিক আছে। তো তখন আমরা জেলের মাধ্যমে রাষ্ট্রপতি, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার সবাইকে লেটার লিখি আমরা হাঙ্গাস্টাকে বসছি যে আমার জজ লাগিবে, আমার বিচার হোক, তাতে যদি আমার যে মানে ফাঁসি হবে কি হবে না হবে সেটা হোক, কিন্তু আমার বিচারটা হোক, ঠিক আছে তো। এই আন্দোলনগুলো করি কিন্তু আমরা বিচারের মাধ্যমে, আমরা কিন্তু ছাড়া পাচ্ছি বিচারের মাধ্যমে। টিএমসি গভর্নমেন্ট আমাকে ছাড়ি দিছে, এটা একদম মানে ভুল, টোটালি ভুল। টিএমসি গভর্নমেন্ট আমাকে ছাড়ে নাই, না বামফ্রন্ট গভর্নমেন্ট আমাকে ছাড়ছে, না টিএমসি গভর্নমেন্ট আমাকে ছাড়ছে। কোর্টের মাধ্যমে, আমরা কোর্টের মাধ্যমে বেরিয়ে আসছি, আন্দোলনের ভিত্তিতে। আন্দোলনের ভিত্তিতে আন্দোলন করছি, হাঙ্গার স্ট্রাইক করছি, জজ বসছে, আমার স্টাইলটা স্পিডি হয়েছে, আমরা ওটি থেকে রেহাই পাচ্ছি, বেরিয়ে আসছি। আর কিন্তু কিছু কি তারপরে তো মানে হ্যাঁ, তারপরে সরকারের সদিচ্ছা না থাকলে তো সদিচ্ছা, সরাসরি বাইরে হওয়াটা কেমন? না যেহেতু তোমার সদিচ্ছা, আরো কেস চলছে, তোমরা একটু হতে পারবে। সরকারে যদি সদিচ্ছা থাকলে কি হয়, তাহলে কেসগুলো উইথড্র করলেন না কে? সরকার কি হয়েছে, মানে ধরি মাছ নাচই পানি, টিএমসি গভর্নমেন্ট করছে এটা, হ্যাঁ এটা বাস্তব। আমার কিছু চ্যাংড়া
কর্মসংস্থান দিচ্ছে, কর্মসংস্থান দিচ্ছে, এটা বাস্তব। ঠিক আছে, TM দেয়নি, TMC টিএমসি না, ওই বিলটা কিন্তু পাস হয়েছিল বামপন্থী গভর্নমেন্টের আন্ডারে। আমরা যখন ধরা পড়ে আসি তখন ওটা পাস হচ্ছিল, সে বামপন্থী গভর্নমেন্ট ওটা কার্যকর করে নাই। কেন, আমরা যখন জেল থেকে বেরিয়ে বামপন্থী গভর্নমেন্ট বেশি দিন ছিল না, টিএমসি গভর্নমেন্ট আসছে, টিএমসি গভর্নমেন্ট কিন্তু আমাকে দিছে মানে ওইটা অ্যাকচুয়ালি হ্যাঁ, পুনর্বাসন। পুনর্বাসন। ঠিক আছে, রিহ্যাবিলিটেশন ওটা করছে, এটা করছে। করলেও কি হবে, টিএমসি গভর্নমেন্ট কিন্তু একটা যে আমার বড় ক্ষতি করেছে, আমার ভাষাটা ভাগ করে দিছে, জাতিটার ভাগ করে দিছে, একে জাতি দুইটা করে দিছে, একটা কামতাপুরি করে দিছে, একটা রাজবংশী করে দিছে। সেটা নিয়ে বিগত এখন ঠিক আছে, তো এমন একটা বীজ উনি মানে রোপণ করে গেছে। ঠিক আছে, তো আজও আমরা ওটি থেকে উঠে আসিতে পাই নাই। তো ভাষার ব্যাপারে একটু পরে দিই, বুঝলি, মানে নেক্সট যাই। আর যে কোনো এই যে বর্তমান গভর্নমেন্ট, ঠিক আছে, একটা গভর্নমেন্ট 2 মাস হয়েছে, একটা গভর্নমেন্ট 2 মাস হয়েছে, প্রশ্নটা আলো করুন, তাই না? প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা হ্যাঁ, যে তোমার যে অপারেশন ফ্লাশ আউটটা হয়েছিল সেটা হচ্ছে 2003। হুম, 2003-এ কিন্তু তখন সেন্ট্রাল অফ বিজেপি গভর্নমেন্ট, বিজেপি, হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী। হ্যাঁ ছিল, এবং আজকে হ্যাঁ আজকে দাঁড়িয়ে হ্যাঁ, আজকে আজকে ওই সেন্ট্রাল অফ বিজেপি হুম, এবং তার সাথে সাথে স্টেট অফ স্টেট অফ বিজেপি, হ্যাঁ, বিজেপি। হুম, তো বিজেপি সেই সময় তোমার অপারেশন ফ্লাশ আউট করছিল, হুম, আজকে আসিয়া মানে বিভিন্ন প্রতিশ্রুতি দিবে লাগছে, হুম, বা জীবন সিংহ আসাম গভর্নমেন্টের থ্রুতে নিয়ে নিয়ে আসছে, আসছে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে বিজেপি গভর্নমেন্টের উপর তোমরা কতটা আশা বা ভরসা রাখবে আর পান? দেখো, ফ্ল্যাশ আউটটা হচ্ছে তখন স্টেট গভর্নমেন্ট ছিল বামপন্থী, হ্যাঁ। ঠিক আছে, তো স্টেট গভর্নমেন্ট যেই বার্তাগুলো দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট কেলো মেটার নিয়ে, ঠিক আছে, তো সেটা টোটালটা আমার নেগেটিভ দিছিল, টোটালটা নেগেটিভ দিছিল। মানে আমরা তো আর ওই কাশ্মীরের মতো টেরোরিস্ট নয়, কিন্তু আমরা কিন্তু ওই টেরোরিস্ট নয়, কিন্তু আমার এই এই জাতি, আমার মাটি, এই জাতিখানের উপরে অত্যাচার শোষণ চলছে, সেটার বিরুদ্ধে দাঁড়াইছি। কিন্তু আমরা আমরা কিন্তু কই নাই যে আমরা আলাদা রাষ্ট্র চাই, আমরা কিন্তু কই নাই। মানে ব্যাপারটা এরকম, ঠিক আছে, তো ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট টোটালটা যেগুলো বিপ করছে আর কি, সেন্ট্রাল গভর্নমেন্টটা টোটালটা নেগেটিভ করছে। মানে ইন্দ্র অস্ত্র ধরে আন্দোলন করে তার মানে ইন্ডিয়া টেরোরিস্ট, ডুবে হয়ে লেগছে টেরোরিস্ট, এই যে করবে নেগেটিভ বার্তা দিছে। আদৌ কি হলো, এই যে স্বপ্নই ছিল না, কোনো স্বপ্ন না, কোনো রাষ্ট্রের কথা নাই। আমার একটা ঠিক আছে, মাজার এগ্রিমেন্ট একটা হয়েছে, সেই মাজার এগ্রিমেন্টটা যেন মানে লাগু হয়, এটা আমার এলাও দাবি করি। সবাই কামতা যেটাই হোক, এটা ছিল ভারত রাষ্ট্রের ভিতরে থাকি আমরা কেন থাকবো না, কেন থাকবো না? যেমন তুমি মনে করো, মোর ঠাকুরদা বাই এগ্রিমেন্ট ইন্ডিয়ান, মোর বাবা বাই বর্ন ইন্ডিয়ান, মুই কিন্তু বাই বর্ন ইন্ডিয়ান। মোর ঠাকুরদা ঘর এগ্রিমেন্ট মাধ্যমত কিন্তু ইন্ডিয়ান হয়েছে, এটা খুব দামি কথা। ঠিক আছে, তো মোর বাবা কিন্তু ইন্ডিয়ার জন্ম হয়েছে, আর মুই তো ইন্ডিয়ার জন্ম হয়েছে, ব্যাপারটা বুঝুন তো। এটা খুব দামি কথা। মানে ভারত বিরোধী আন্দোলন, না, ভারত বিরোধী আন্দোলন কেন হবে? আজকে আমরা তো ভারতের সাথে থাকমু বলিয়াই, থাকমু কয়া বলি তো আমরা মাজার এগ্রিমেন্টটা করছি। মাজার এগ্রিমেন্ট ওই ওই পরিপ্রেক্ষিতে হয়েছে, তাহলে আমরা ভারত বিরুদ্ধে যাবো কেন? আরো একটা কথা তোমার কম, মানে তখনকার যে শাসক দল ছিল বামফ্রন্ট, এটা একদম টোটাল বিষয়টা ছিল ভুল বার্তা দিছে। হ্যাঁ, আমরা একটা হওয়ার পরে, যেহেতু আমরা উল্পাস হতে আমার একটা সম্পর্ক ছিল, একটা সম্পর্ক ছিল, ট্রেনিং কন, আর্মস কন, এটা সম্পর্ক ছিল, অস্বীকারের কিছু নাই। ঠিক আছে, তো সেই পরিপ্রেক্ষিত হওয়া বাবার পারে, কিন্তু স্টেট গভর্নমেন্ট টোটালটা নেগেটিভ দিছিল। তো যাই হোক, তো মানে ওই পরিপ্রেক্ষিতে এলা আশা রাখা যায়। হ্যাঁ, মাত্র তো এই গভর্নমেন্টটা আসলে 2 মাস হল, একটা গভর্নমেন্ট একটা টার্মস দেখি, একটা টার্মস দেখা লাগবে গভর্নমেন্ট কি করে আমার জন্য, আমার রাজবংশীর জন্য। আমার মাত্র আসিল এলা এই গভর্নমেন্টের, যদি কাঙ্গো এই গভর্নমেন্টের বিরুদ্ধে কয়, তার মানে কোনো উনার অ্যাকচুয়ালি লক্ষ্যই উদ্দেশ্যই হচ্ছে এই গভর্নমেন্টটা মানে কি কালিমুক্ত করা। এটা করা ঠিক নয়। অপেক্ষা করো, 5টা বছর দেখি, একটা টার্মস দেখি,
আমার তো দীর্ঘদিনের লড়াই, এতদিন থেকে লড়াই করিয়ে আসলাম, আমার সময় ঠিক থাকে, সময় মানে অপেক্ষা করে পাইলাম, আর দেখি না আসিল তো মাত্র, দেখি কটা অপেক্ষা করে দেখি। এই সরকার হুম, প্রথম একটা স্টেপ যেটা আমি দেখলাম, হুম, যে এই যে বিধানসভা হুম, আমার এটাকার স্থানীয় ভাষায় হুম, আমার এটাকার এমপি ল্যাব হুম, মানে সরি এমএলএ গুলা হুম, আমার ভাষায় কিন্তু শপথ পাঠ করিবে দিছে। হুম, তো সেই জায়গা থেকে মানে এই সরকারের প্রথম মানে যেটা লক্ষ্য বোঝা যাওয়ার লাগছে, হুম। বা এবং উড়ে ওড়া কথা কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা যাওয়া লাগছে যে ভাষাটা নাকি অতি সত্বরই দিবের লাগছে এই গভর্নমেন্ট আমার ভাষাটা। এবার এই ভাষাটা নিয়ে হুম। আবার কিছু মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে। হুম। মানে অ্যাকচুয়াল দ্বন্দ্বটা হচ্ছে নামটা নিয়ে। নামটা নিয়ে, হ্যাঁ। এই নামটা হুম। অ্যাকচুয়াল রাজবংশী ভাষা হবে নাকি কামতাপুরী ভাষা হবে, হুম। সেই দিকটা তোমার জনগণ যদি রায় দিবে, সেন্সাস আছে সামনে, সেন্সাসত যেটা বেশি লিখিবে সেটাই হবে। তাও তোমার মনের দিক না মনের দিক থেকে তোমার না, ব্যক্তিগত একটা না মুই ব্যক্তিগত কিছু নাই, ঠিক আছে তো, মুইও সেন্সাসের একটা লিখিম, ওইটাই মুই তো মুই শুনলে একটা বলে ভালো হয়। না এইটা এইটা করলেই মতবিরোধ হয়ে যাবে। হ্যাঁ এইটা করলে মতবিরোধ হবে। আচ্ছা, আচ্ছা। আজকে যেমন মুই আন্দোলন করছম, তো মুই আন্দোলন করছম, তো মুই একটা আন্দোলন করছম, মুই যখন মুই কইম তখন কিন্তু আর একটা পক্ষ খারাপ লাগিবে আর পারে, কেন উনিও মোর জাতির মানসি আর মুইও উমার জাতির মানসি, ঠিক আছে তো, তাই জনগণ ডিসিশন নেও, জনগণ ডিসিশন দিতে তোমরা কোন ভাষাটা লাগে, আসলে ব্যাপার মানে হচ্ছে কি, ভাষার নামটা লাগে। জনগণের মধ্যে তো হুম। কোনো দ্বন্দ্বই নাই। হুম, জনগণের মধ্যে ভাষার হুম, নামকরণ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। হুম। জনগণ চায় ভাষার স্বীকৃতিটা হোক। ওই কিন্তু সেন্সাসে যেটা আসবে এটাই হবে। দ্বন্দ্বটা হওয়া লাগছে হুম। গিয়ে ওই বুদ্ধিজীবী মহল মানে এই স্যার অমুক কয় ওই স্যার মুই তোমার একটা কথা কম, মুই মুই বুদ্ধিজীবী, মানে কি, মানে বুদ্ধিজীবী হোক, কি করা যাবে, মানে বুদ্ধিজীবী যত যাই হোক, ঠিক আছে তো, জনগণের উপরে কোনো বুদ্ধিজীবী নাই, ঠিক আছে, জনগণ যেটা ভালো বুঝবে জনগণ ওইটা লেখাবে, আর ওইটার মাধ্যমে মুই চাং যে আমার ভাষাটা মানে স্বীকৃতি পাক এবং নামটা হোক। মানে এই স্যারের যেটা কথা হচ্ছে যে ভাষা নিয়ে কোনো মানে দ্বন্দ্ব নাই, সে যে নামেই হোক না কেন ভাষা, আমার ভাষাটা তো আমার ভাষা। ভাষাটা তো সবে শুনলাম তোমার আর মানে আন্দোলন থেকে শুরু করি অপারেশন থেকে শুরু করি ট্রেনিং থেকে শুরু করি বর্তমান রাজনৈতিক দলের বা বিগত রাজনৈতিক দলের সবাকে যেভাবে তোমরা তোমার মত ব্যক্ত করলে হুম, সব ঠিক আছে, কিন্তু তোমার বর্তমান হ্যাঁ, বর্তমান তোমার তোমরা আজকাল মানে তোমার কিভাবে দিন কাটিয়ে যাবার লাগছে, দিন কেমন ভাবে চলছেন, এটা চলছে, একটু আজকে শুনি চাই। চলছি তোমার ঠিকই চলছি, বিষয়ে ডাল জানতে ভাত চাই। খাইয়া চলি লাগছি। শুনলাম গান বাজনা করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, মোর একটা ইউটিউব চ্যানেল আছে, ওটি কোনা মুই ওই মানে জেলত থাকাতে গান লিখেছিলাম, ঠিক আছে, মানে গান প্রিয় আর কি। গানটা খুব প্রিয়, ঠিক আছে তো, তা আমরা তো আর প্রফেশনাল সিঙ্গার টিঙ্গার কিছু নয়, ওই জেলত থাকাতে গান লেখা হয়েছে, ওই গানগুলো এলা মুই ওই মানে ইউটিউবের মাধ্যমে নিজে গায়া, নিজের সুর যেহেতু নিজের লেখা গানগুলা একটা একটা করে বিট করে লেখছাম, ঠিক আছে, ওইটার উপরেতে চর্চা ওইটা ওইটা উপরে চলেছে। আচ্ছা, তো তার মুই মনে করুন যে এইটাও একটা আন্দোলন, এটা একটা মানে মনের ভাবগুলো মনের ভাবগুলো আমি গানের গানের মাধ্যমে আন্দোলন। প্রকাশ করে লিখছিলাম। ইউটিউব চ্যানেল হ্যাঁ, মোর একটা ইউটিউব চ্যানেল আছে, মোর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মুই কুচবিহারি। সবাই মুই কুচবিহারি চ্যানেল, দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। করি দেন বল, পাশক থাকবেন। বাসক থাকবে, আর ঠিক খুব আছে, সুন্দর সুন্দর দাদা গান টান আমরা দেখলাম, গানগুলো খুব সুন্দর ঠিক আছে, সুন্দর বানায় ঠিক আছে। এবং মনের কথাগুলো খুব গানের মাধ্যম দিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরে। হ্যাঁ, তোমরা থাকবেন পাশক দেখবেন। তো সবাই পাশক থাকেন। উত্তরের গল্প প্রযোগ আমরা এমন করি যে নতুন আমার যে উত্তরের যে সংগ্রামী যে আন্দোলনকারী শহীদের পরিবার সবাইকে আমরা ধীরে ধীরে তুলে নিয়ে আসবো। তোমরা দেখি পাবেন এটিকার কৃষ্টি সংস্কৃতি কিভাবে আগে নিয়ে যাওয়া যায় সেই রকম গবেষক সবাইকে আমরা তোমার সামনে তুলে ধরবো। পাশক থাকবেন, সাথক থাকবেন, সাথে উত্তরের গল্প। ধন্যবাদ।